বসন্তপুর গ্রামে রহিম নামের একজন কৃষক তার স্ত্রী সালমাকে নিয়ে একটি ছোট কুঁড়ে ঘরে বাস করত। একবার গ্রামে ধান রোপণের কাজ চলছিল। সবাই খুব ভোরে তাদের মাঠের দিকে রওনা হতে শুরু করে। আমি মাঠে যাচ্ছি, তুমি খাবার নিয়ে সেখানে এসো। আর গিন্নি, তোমার সাথে কিছু দইয়ের শরবতও নিও। ঠিক আছে, তুমি যাও, আমি নিয়ে আসছি। রহিম জমিতে পৌঁছে কাজ করছিল। ঠিক তখনই দুজন লোক মাঠে আসে। তাদের মধ্যে একজন ছাতা বহন করছে। ইনি হলেন মাতব্বর খোরশেদ চৌধুরী এবং তার খাস কর্মচারী কুদ্দুস। কর্তামশাই, এই হলো রহিম। প্রতি বছর ওর খুব ভালো ফসল হয়। আমি বলি কি, ওর কাছে 10 বস্তা শস্য চাওয়া উচিত। গরিব মানুষ কর্তা, দুটো পয়সা পেলে আমাদের দোয়া করবে। ঠিক আছে কুদ্দুস, তুমি তাকে গিয়ে বলো। জি কর্তামশাই। আরে রহিম, শোন। কি ব্যাপার কুদ্দুস ভাই? আমার কর্তামশাই তোর সাথে দেখা করতে চায়। তিনি আমার সাথে দেখা করতে চান? কিন্তু কেন? আরে তিনি তোর ফসল কিনতে চান। চল, তাড়াতাড়ি চল। আসসালামু আলাইকুম মোড়ল মশাই। হ্যাঁ বলুন, আমাকে কিছু বলছিলেন? এসো রহিম, এসো। আমি শুনেছি তোমার ফসল খুব ভালো। তুমি কি এই বছরের ফসল আমাদের কাছে বিক্রি করতে চাও? আমি তোমাকে বাজার মূল্যের চেয়ে ভালো দাম দেব। এটা তো আমাদের জন্য সৌভাগ্যের বিষয় মোড়ল মশাই। তাহলে ঠিক আছে, যেদিন তোমার ফসল প্রস্তুত হবে সেদিন আমাদের জানাবে। আমরা তোমাকে ফসল কাটতে সাহায্য করার জন্য লোক পাঠিয়ে দেব এবং তোমার বাড়িতে টাকাও পাঠিয়ে দেব। এই বলে মোড়ল সেখান থেকে চলে গেল। এরপর রহিম আবার তার জমিতে কাজ করতে শুরু করে। ঠিক তখনই সালমা সেখানে খাবার নিয়ে আসে। শোনো, কিছু খাবার খেয়ে নাও। আর হ্যাঁ, আমি দইয়ের শরবতও সাথে এনেছি, এই নাও। এরপর রহিম সালমার পাশে আসে। নিয়ে এসো, আমার খুব ক্ষুধা লেগেছে। সালমা, মোড়ল মশাই আজ মাঠে এসেছিলেন। তুমি কি জানো তিনি কি বলেছেন? তিনি বললেন যে এবার তিনি আমাদের ফসল কিনবেন এবং বাজার মূল্যের চেয়ে ভালো দাম দেবেন। সত্যি বলছো? এটা তো খুব ভালো কথা। ওপরওয়ালার রহমতে এসব হয়েছে। আমি তোমাকে বলতাম না একদিন সব কিছু ঠিক হয়ে যাবে? হ্যাঁ সালমা, ওপরওয়ালা যেন তাই করেন। এরপর দুজনে একসাথে বসে খাবার খায়। সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করার পর রহিম বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে। বিকেলবেলায় ঘুম থেকে উঠে সে উঠানে সবজি তোলে। সালমা, আমি বাজারে সবজি বিক্রি করতে যাচ্ছি, ঠিক আছে? শোনো, রাত নামার আগে সময় মতো বাড়ি ফিরে এসো কিন্তু। ঠিক আছে আমার গিন্নি। বাজারে সবজি বিক্রি করার পর রহিম একজন বৃদ্ধা মহিলাকে দেখতে পায়। কেমন মাছ বিক্রি করছেন চাচি? বাবা রহিম, আল্লাহর রহমতে আজ আমার সব মাছ বিক্রি হয়ে গেছে। দেরি হয়ে যাচ্ছে, আমাকে বাড়ি যেতে হবে। একটা কাজ কর, এই দুটো মাছ 150 টাকায় নিয়ে যা। এই নিন চাচি, 150 টাকা। আজ সালমাকে বলবো রাতে মাছ রান্না করতে। রহিম বাড়ি পৌঁছে সালমাকে ডাকলো। সালমা, ও সালমা, তুমি কোথায়? এই নাও, আমি মাছ এনেছি। আজ রাতে মাছ রান্না করবে। আমার খুব মাছ খেতে ইচ্ছে করছে। হ্যাঁ ঠিক আছে, আমি রান্না শুরু করছি। তুমি এর মধ্যে হাত মুখ ধুয়ে নাও, কেমন? বাহ, তোমার তো জবাব নেই। কি অসাধারণ মাছ রান্না করেছো। আহ, এটা তো অনেক সুস্বাদু, খেতে খুব মজা লাগলো। এইভাবে কয়েক মাস কেটে যায়। এখন রহিমের জমিতে সোনার মতো ফসল ফলেছে। সালমা, আমি মাঠে যাচ্ছি। মোড়লের লোকেরা নিশ্চয়ই শীঘ্রই আসবে।
রহিম জমিতে যায়। চলো রহিম, এখন প্রস্তুত হও, আজ অনেক কাজ করতে হবে। ঠিক তখনই মোড়লের লোকজনও সেখানে পৌঁছে যায়। এসো সবাই, তাড়াতাড়ি কাজে লেগে যাও। কর্তামশাই সমস্ত ফসল কেটে রহিমের বাড়িতে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন। একসাথে 4 জন লোক দ্রুত ক্ষেতের ফসল কাটে এবং শস্যের বস্তা তৈরি করে। ঠিক তখন সালমা এসে অবাক হয়ে যায়। এটা কি, কাজ কি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? এই কারণেই তো বলে সালমা, একতাই বল। আমার একা এই কাজ করতে 2 বা 3 দিন সময় লাগতো, আর আমরা 4 জন মাত্র কয়েক ঘন্টার মধ্যে তা করে ফেললাম। এরপর 4 জন লোক মাথায় শস্যের বস্তা নিয়ে গ্রামে ফিরে আসে। তারা রহিমের বাড়িতে পৌঁছে বস্তাগুলো বাইরে রাখে। চলো ভাই রহিম, এখন যাই। আগামীকাল আমরা সবাই এসে এই বস্তাগুলো মোড়লের বাড়িতে নিয়ে যাব। চলো সালমা, আজকের কাজ তো শেষ হলো, এখন শুধু কালকের অপেক্ষা। রহিম ধানের বস্তাগুলো একঘরে রেখে ঘুমাতে চলে যায়। ঠিক তখন রহিমের বাড়ির বাইরে কিছু চোর আসে। আমার কথা প্রথমে মন দিয়ে শোন, আমাদের কাজ শেষ করেই এখান থেকে যেতে হবে। যদি খালি হাতে যাই তাহলে সর্দার আমাদের ছাড়বে না। সেই চোরগুলো আস্তে আস্তে সবগুলো বস্তা নিয়ে যায়। পরের দিন সকালে সালমা জোরে জোরে চিৎকার করতে থাকে। ওগো শুনছো, ওগো শুনছো, তাড়াতাড়ি ওঠো, দেখো কি হয়েছে। রহিম আতঙ্কে জেগে ওঠে। আরে সালমা, কি হয়েছে? গিন্নি, তুমি এত জোরে চিৎকার করছো কেন? ঘর থেকে সব শস্যের বস্তা চুরি হয়ে গেছে। কি? এটা কিভাবে হতে পারে? তুমি উঠে নিজে গিয়েই দেখে নাও। খালি ঘর দেখে রহিম হতবাক হয়ে যায়। ও আল্লাহ, আমার এই কি হলো? আমি তো কখনো কারোর মন্দ চাইনি, তাহলে আমার সাথেই এমন কেন হলো? রহিম যখন দুঃখ মনে বাড়ির বাইরে বসে আছে, ঠিক তখন কুদ্দুস আসে। আরে ভাই রহিম, বস্তাগুলো কি প্রস্তুত? গতরাতে আমার বাড়ি থেকে সব বস্তা চুরি হয়ে গেছে। কি বলছো রহিম? মোড়ল মশাই শুনলে তো রেগে যাবেন। তুমি তো জানো তিনি কতটা রাগী। এখন আমার সাথে চলো। রহিম কুদ্দুসের সাথে মোড়লের বাড়িতে যায়। মোড়ল তার খাটের উপর বসেছিল। কি হয়েছে রহিম, তোমরা খালি হাতে এসেছো কেন? মোড়ল মশাই, কাল রাতে আমার বাড়ি থেকে সবগুলো শস্যের বস্তা চুরি হয়ে গেছে। এটা কি রসিকতা হচ্ছে রহিম? তুমি কি ভালো দামে অন্য কারো কাছে ফসল বিক্রি করে এখন আমার সাথে মিথ্যা কথা বলছো? না না মোড়ল মশাই, আমাদের সকলকে একই গ্রামে থাকতে হবে। মিথ্যে কথা বলে আমি কতদিন বাঁচব? আচ্ছা ঠিক আছে, যদি আমি জানতে পারি যে তুমি অন্য কারো কাছে শস্য বিক্রি করেছো, তাহলে দেখবে আমি তোমার কি করি। কিছুদিন ধরে রহিম এবং সালমা খুব হতাশায় দিন কাটাচ্ছিল। বাজারে সবজি বিক্রি করে যে টাকা উপার্জন হতো তা খুব হিসেব করে খরচ করত। একদিন রহিম খাবার খেতে বসেছিল আর সালমাও তার পাশে বসা ছিল। ওগো শোনো, আমরা অনেক দিন ধরে এভাবে সবজি বিক্রি করে সংসার চালাচ্ছি, কিন্তু কিছুতেই পেরে উঠছি না। আমরা শস্য বিক্রি করে সারা বছরের খরচ মেটাতাম, কিন্তু এখন আমাদের পরবর্তী ফসল পাকা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলো, আমরা কিভাবে এভাবে সংসার চালাবো? আমি জানি, কিন্তু আমি কি করতে পারি কিছুই বুঝতে পারছি না। তারপর রহিম থালাতে রাখা আচারের স্বাদ নেয়। আরে সালমা, তুমি এই আচার কোথা থেকে পেলে? আমি বাড়িতেই এই আচার তৈরি করেছি। বাহ সালমা, এই আচারই আমাদের সমস্যার সমাধান। আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তুমি আচার বানাও আর আমি ঘরে ঘরে গিয়ে বিক্রি করব। প্রথমে আমরা লোকেদের এটির স্বাদ নিতে দেব। যদি তারা পছন্দ করে তবে অবশ্যই কিনবে।
যদি কারো এই আচার পছন্দ না হয় তাহলে কি হবে? আরে কি বলছো? কেন পছন্দ হবে না? আমার গিন্নি সালমাই আচার বানিয়েছে, সকলেরই পছন্দ হবে। পরের দিন থেকে সালমা আচার বানাতে শুরু করে এবং সবগুলো বয়ামে ভরে প্যাকিং করে। পরের দিন রহিম সেই আচারগুলো সাইকেলে করে নিয়ে গ্রামে বিক্রি করতে যায়। কেউ কি বাড়িতে আছেন ভাই? আরে আসছি, কে যে এত সকালে বিরক্ত করতে আসে কে জানে। আরে রহিম ভাইয়া, তুমি এত সকালে এখানে কেন? আমি আচার বিক্রি শুরু করেছি ভাবিজি, তাই ঘরে ঘরে আচার বিক্রি করছি। আপনি কি কিনতে চান? 150 টাকা করে। আরে অবশ্যই ভাই, আমাকে একটু স্বাদ দেখতে দাও তো। সে আচারের স্বাদ নিয়ে মুগ্ধ হয়ে যায়। সত্যি রহিম ভাইয়া, এই আচারটি খুব সুস্বাদু। আমাকে একটি বয়াম দাও। এই নাও ভাই, তোমার 150 টাকা। আমি তাহলে আসছি ভাবিজি। টাকা নিয়ে রহিম সামনে এগোতে থাকে। আরে রহিম, তুই এখানে? বল, কেমন আছিস? চুরির কথা শুনে আমার খুব খারাপ লেগেছে ভাই। ওসব কথা বাদ দে ভাই, এখন আর কি করার আছে? আচ্ছা বল, তুই কি বাইরের থেকে আচার কিনে আনিস? হ্যাঁ, কেন রে? আমি আচার বিক্রি শুরু করেছি ভাই, তুই কি কিনবি? বন্ধুটি আচারের স্বাদ নেয়। বাহ রহিম, এটা কে বানিয়েছে? সালমা বানিয়েছে। ভাবিকে বলিস যে সে খুব ভালো আচার বানায়। বল ভাই, তুই কি কিনবি? হ্যাঁ ভাই, এক কাজ কর, আমাকে 2টো বয়াম দে। অন্যের কাছ থেকে তো কিনি, না হয় তোর কাছ থেকেই কিনলাম। ভাই, তোর 300 টাকা হয়েছে। হ্যাঁ ভাই, এই নে। রহিম তার বন্ধুকে 2টো বয়াম আচার দিয়ে আগে চলতে শুরু করে। সারাদিন রহিম সাইকেলে করে আচার বিক্রি করতে থাকে। আস্তে আস্তে রহিমের সবগুলো আচার বিক্রি হয়ে যায়। কোল সালমা, ও সালমা, আরে গিন্নি তুমি কোথায়? এখানে এসো। ওগো, কি হয়েছে? আচার বিক্রি হয়েছে নাকি হয়নি? আরে সালমা, আমাদের সব আচার সাথে সাথে বিক্রি হয়ে গেল, একটা বয়ামও ফেরত আসেনি। এখন থেকে তুমি এইভাবেই আচার বানাতে থাকো, আর আমি ঘরে ঘরে গিয়ে বিক্রি করব। তুমি সত্যি বলছো? তাহলে তো এটা অনেক ভালো কথা। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে বাইরে গিয়ে দেখো। সালমা যখন বাইরে গিয়ে দেখল, তখন সে দেখতে পেল সবগুলো আচারের বয়াম বিক্রি হয়ে গেছে। পুরো ঝুড়ি খালি পড়ে আছে। এইসব দেখে সে অনেক খুশি হয়। এখন তুমি শুধু এভাবে আচার বানাতে থাকো, আর আমি বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করতে থাকবো। হ্যাঁ, তুমি একেবারেই ঠিক বলেছ। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি যে তুমি অন্য গ্রামেও যাও এবং আচার বিক্রি করো। তুমি যত বেশি আচার বিক্রি করবে, আমরা তত বেশি লাভ করব, তাই না? এখন থেকে আমি আরো আচার বানাবো। তোমারও অন্য গ্রামে বিক্রি করা উচিত। ঠিক আছে, তুমি যেরকম বলবে আমি সেরকমই করব। কাল থেকে তুমি আরো বেশি করে আচার বানাও। হ্যাঁ, ঠিক বলেছ। তুমি শুধু 1 সপ্তাহ সময় দাও। এই 1 সপ্তাহে আমি অনেক আচার বানিয়ে ফেলবো, কারণ আচার বানাতে তো সময় লাগে। তারপর তুমি বিক্রি করবে। সালমা আচার বানাতে শুরু করে আর রহিম বাজারে সবজি বিক্রি করতে থাকে। কিছুদিনের মধ্যেই আচার বানানো হয়ে যায়। তারপর রহিম আবার বিক্রি করতে শুরু করে। এখন রহিম অনেক দূরের গ্রামেও আচার বিক্রি করতে শুরু করে। আস্তে আস্তে সালমার বানানো আচার সবার কাছে জনপ্রিয়তা পায়। এখন রহিম আচারের একটি দোকান খুলে দেয়। যারই আচারের প্রয়োজন হতো, সে এখন রহিমের দোকানেই আচার কিনতে আসতো। একদিন সেইখান দিয়ে যাওয়ার সময় মোড়লের চোখ রহিমের দোকানে পড়ে। কি খবর রহিম, তুমি তো দোকান খুলে ফেলেছ। দয়া করে আমাদের তোমার আচারের স্বাদ নিতে দাও। আমি শুনেছি মানুষ তোমার আচার খুব পছন্দ করে। এটা তো সবার ভালোবাসা মোড়ল মশাই, সবাই এটা পছন্দ করে। এই নিন,
আপনিও এটার স্বাদ নিয়ে দেখুন। বাহ রহিম, এটা তো একটা দারুণ আচার। কয়েকদিনের মধ্যেই আমার বাড়িতে একটা ভোজ আছে, দয়া করে আমার বাড়িতে 30 কেজি আচার পাঠিয়ে দিও। আমি আমার লোকদের তোমার বাড়িতে পাঠাবো, তারা আচার নিয়ে আসবে এবং তোমাকে টাকা দিয়ে দেবে। হ্যাঁ, ঠিক আছে মোড়ল মশাই। কিছুদিন এইভাবে কেটে যায়। একদিন রাতে রহিম আর সালমা মোড়লের লোকজনের অপেক্ষা করছিল। ওগো, আমার মনে হয় আজ আর কেউ আসছে না, আমাদের ঘুমিয়ে পড়া উচিত। তুমি ঠিক বলেছ সালমা, আমাদের ঘুমিয়ে পড়া উচিত। তারপর তারা দুজন ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন তারা ওঠে তখন ফের দেখতে পায় যে ঘরে চুরি হয়েছে। এইবার আচার চুরি হয়েছে। ওগো শোনো, ঘরে আবার চুরি হয়েছে। কে বা কারা যেন আমাদের আচারগুলো চুরি করে নিয়ে গেছে। রহিম তাড়াতাড়ি উঠে যেখানে আচার রাখা ছিল সেখানে যায়। এই সব দেখে রহিম অনেক হতাশ হয়ে যায়। হে আল্লাহ, এসব কি হচ্ছে? সালমা, আমি মোড়লের সাথে কথা বলে আসি। তিনি যদি আবার শোনেন তাহলে আবার রাগ করবেন। রহিম মোড়লের বাড়িতে যায়। মোড়ল মশাই, এবার আপনার জন্য যে আচারগুলো আমরা বানিয়েছিলাম সেই আচারগুলোও আবার চুরি হয়ে গেছে। কি ব্যাপার, সব সময় আমার সাথেই এরকম কেন হয়? আমি যখনই তোমার কাছে কিছু চাই তখনই কেন সেগুলো চুরি হয়ে যায়? আমার তো মনে হয় তুমি তোমার জিনিস আমার কাছে বিক্রি করতে চাও না। ঠিক আছে, আজকের পর থেকে আমি তোমার কাছে কোনো জিনিসই কিনবো না। যাও, তুমি চলে যাও। এরকম কোনো কথা না মোড়ল মশাই, আপনি নিজেই একবার ভেবে দেখুন আমি আপনার সাথে কেন শত্রুতা করব। আপনি চিন্তা করবেন না, আমি আবার আপনার জন্য 30 কেজি আচার তৈরি করব। ঠিক আছে, যদি এইবার কিছু হয় তাহলে দেখবে ভালো কিছু হবে না কিন্তু। রহিম তার বাড়ি ফিরে যায় আর সে অনেক চিন্তাভাবনায় ডুবে থাকে। এইবার সে অনেকগুলো আচারের বয়াম একসাথে রাখে আর ঘুমাতে চলে যায়। আচমকা সে জোরে চিৎকারের আওয়াজ শুনতে পায়। তুই এটা কি করলি? তুই এটা কি করলি? আমাদের বাঁচাও, কেউ আমাদের বাঁচাও। এই পানি, কেউ আমাদের পানি দাও, কেউ আমাদের পানি দাও। জ্বলছে, আমার চোখ জ্বলছে। রহিম যখন গিয়ে দেখল যেখানে সে আচারগুলো রেখেছিল সেখানে চোরগুলো মেঝেতে পড়ে চিৎকার করছে। পানি, এই কেউ আমাদের পানি দাও, আমার চোখ জ্বলছে। এবার মজা হয়েছে, তাই না? মনে হচ্ছে তোমরা আমার বাড়ি থেকে চুরি করতে অভ্যস্ত হয়ে গেছো। এসব করতে খুব ভালো লাগে। যদি এই সময়টা চুরি না করে কোনো ভালো কাজ করতে তাহলে এখন একটা সম্মানজনক জীবনযাপন করতে পারতে। কিন্তু না, তোমাদের তো চুরিই করতে হবে। এখন আমার দিকে তাকাও, বলো কেন তোমরা চুরি করছো? তোমাদের কে এটা করতে বলেছে? আমরা নিজেরা এসব করছিলাম না, আমরা কুদ্দুসের নির্দেশে এসব করেছি। কি বলছো তুমি? কুদ্দুসের এসব করার কি দরকার পড়েছে? এত কিছু আমরা জানি না, আমাদেরকে ক্ষমা করে দিন, পুলিশকে ডাকবেন না। ঠিক আছে, আমি পুলিশকে ডাকবো না, কিন্তু আমার একটি শর্ত আছে। যদি তোমরা আবার গ্রামে চুরি করো তাহলে আমি কুদ্দুসকে সাক্ষী রেখে তোমাদের পুলিশের হাতে তুলে দেব। আর এমন হবে না রহিম ভাই, আমাদেরকে ক্ষমা করে দিন। তারপর চোরগুলো চলে যায়। পরের দিন রহিম মোড়লের বাড়িতে যায় আর তাকে রাতে সব কথা খুলে বলে। মোড়ল মশাই, এসব চুরি কুদ্দুস করিয়েছে। তুমি এত বিশ্বাস নিয়ে কিভাবে বলছো যে এসব কুদ্দুস করিয়েছে? কাল রাতে আমি চোরগুলোকে ধরার জন্য একটি ফাঁদ পেতেছিলাম। সবগুলো আচারের বয়াম একটি ঘরে রেখে দরজা বন্ধ করে দিয়েছিলাম, আর দরজার উপরে এক ঝুড়ি মরিচের গুঁড়ো রেখেছিলাম। যখনই চোরগুলো দরজা খুলেছে তখনই মরিচের গুঁড়োগুলো তাদের উপর পড়েছে আর তারা পানি পানি করে চিৎকার করতে লাগে।
যখন আমি তাদের কাছে গেলাম তখন তারা তোতা পাখির মতো সব সত্যি কথা বলে দিল। মোড়লের লোকজন কুদ্দুসকে ধরে মোড়লের সামনে নিয়ে আসে। আমাকে ক্ষমা করে দিন কর্তামশাই, আমি কত বছর ধরে আপনার সাথে কাজ করছি, আমাকে কিছুটা তো দয়া করুন। আমাকে ক্ষমা করে দিন মোড়ল মশাই, ক্ষমা করে দিন। তুমি যা করেছো তা তো করেছো, কিন্তু ভুল তো তুমি রহিমের সাথে করেছো। আমার একটা কথা মাথায় আসছে না, তুমি এসব কি জন্য করতে? আমি তো তোমাকে কোনো জিনিসের কমতি রাখিনি, তাহলে তুমি কেন এসব করেছো? তুমি তো আমার সবচেয়ে বিশ্বস্ত লোক ছিলে। যবে যা চেয়েছিস তাই দিয়েছি, কোনোদিনও কোনো জিনিসের কমতি হতে দিইনি। তারপরও আমি যখনই কিছু চাইতাম তার আগের দিনই তুই কেন এসব চুরি করিয়ে দিতিস? যদি তোর সাহস থাকে তাহলে সত্যি করে বল। দয়া করে আমাকে ক্ষমা করুন কর্তামশাই, আমি এত বছর ধরে আপনার জন্য কাজ করছি, দয়া করে কিছু মায়া করুন। আমি সবসময় ভয় পেতাম যে যদি একদিন আপনি আমাকে চাকরি থেকে তাড়িয়ে দেন অথবা আমার ওপর বিশ্বাস হারিয়ে ফেলেন, তাহলে আমি কি করব? সেই জন্যই আমি জিনিসপত্র আগে থেকে চুরি করিয়ে নিতাম, যাতে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি। আমি ভুল করেছি কর্তামশাই, কিন্তু আমি ভয়ে এটা করেছি। দয়া করে আমাকে ক্ষমা করো রহিম ভাই। এইসব তুমি করছিলে কুদ্দুস, আর এতদিন ধরে এত কষ্টের মধ্যে ছিলাম। আমি মানছি তুমি এইসব ভয়ে করেছো, কিন্তু আমি তোমাকে মাফ করতে পারবো না। আমি চাই না গ্রামে আর কারো সাথে এমন হোক। তোমাকে দেখে যেন সবাই শিক্ষা নিতে পারে, এই জন্যে আমার কাছে ক্ষমার আশা করবে না। ঠিক তখনই পুলিশ আসে আর কুদ্দুসকে ধরে নিয়ে চলে যায়। ভাইয়েরা, আচার নিয়ে এসো। মোড়লের লোকরা সবগুলো আচার নিয়ে আসে। এই নিন মোড়ল মশাই, এবার আমার সবগুলো জিনিস আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। এই নাও রহিম, তোমার টাকা। তুমি সত্যিই একজন পরিশ্রমী এবং সৎ কৃষক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মোড়ল মশাই, আমি এখন বাড়ি যাচ্ছি। তারপর রহিম বাড়ি ফিরে যায়। এরপর থেকে আর কোনোদিনও চুরি হয়নি। রহিম আবার তার দোকানের ব্যবসা শুরু করে। কখনো কখনো নিরাপত্তা বা বিশ্বাসের অভাবের কারণে মানুষ ভুল পথ বেছে নেয়। এই গল্পটি দেখায় যে বিশ্বাসের বন্ধন উভয় দিকেই শক্তিশালী হতে হয়, আর কখনো কখনো আনুগত্যের পেছনেও লুকিয়ে থাকে হারানোর ভয়। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। আপনাদের কেমন লাগলো তা মন্তব্য করে জানান। যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।